মঙ্গল গ্রহে বসতি গড়া ভাবতেই কেমন সায়েন্স ফিকশনের মতো লাগে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, যেটা একসময় শুধু গল্পের বইতেই সীমাবদ্ধ ছিল, সেটা কিন্তু এখন আমাদের জীবদ্দশাতেই সত্যি হওয়ার পথে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? আমাদের এই এত সুন্দর একটা পৃথিবী থাকতে সবকিছু ছেড়ে মঙ্গলে যাওয়ার দরকারটা কি? ওয়েল, এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। ব্যাপারটা একটু ভাবুন তো। আজ থেকে 6.5 কোটি বছর আগে ছোট্ট একটা গ্রহাণুর ধাক্কায় ডাইনোসরদের মতো বিশাল একটা প্রজাতি কিন্তু পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মানে পৃথিবী কিন্তু সবসময় নিরাপদ জায়গা নয়। যদি ওরকম কিছু আবার ঘটে, তাহলে কিন্তু আমাদের পুরো মানব সভ্যতা এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। ঠিক এই কারণেই মানবজাতির জন্য একটা ব্যাকআপ প্ল্যান থাকাটা ভীষণ জরুরি। তো ব্যাকআপ প্ল্যান তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো মঙ্গলই কেন? মানে আমাদের সৌরজগতে তো আরও গ্রহ আছে, তাদের মধ্যে থেকে মঙ্গলকেই কেন আমাদের সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ির জন্য বেছে নেওয়া হচ্ছে? আচ্ছা, আমাদের সবচেয়ে কাছের দুটো প্রতিবেশী গ্রহের দিকে একটু তাকানো যাক, শুক্র আর মঙ্গল। শুক্র গ্রহের অবস্থাটা দেখুন, তাপমাত্রা 450 ডিগ্রি সেলসিয়াস, মানে লোহা সীসা সব গলে যাবে। তার উপর আছে সালফিউরিক অ্যাসিডের মেঘ। সোজা কথায় ওখানে নামা মানেই সাথে সাথে মৃত্যু। আর অন্যদিকে আছে মঙ্গল। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জিং একটা জায়গা, কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানে টিকে থাকাটা অন্তত সম্ভব। এখন প্রশ্ন হলো, কেন? কারণ মঙ্গল গ্রহের সাথে আমাদের পৃথিবীর কিন্তু বেশ কিছু মিল আছে। যেমন ধরুন, মঙ্গলের একদিন মানে প্রায় আমাদের 24 ঘন্টার মতোই, মাত্র 37 মিনিট বেশি। পৃথিবীর মতোই ওখানেও রীতি বদলায়, থাকার জন্য শক্ত মাটি আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মঙ্গলের 2 মেরুতে আর মাটির নিচে বরফ আকারে প্রচুর পানি জমানো আছে। এই সব কারণেই মঙ্গল আমাদের জন্য সেরা অপশন হয়ে উঠেছে। কিন্তু মঙ্গলে যাওয়াটা যতটা সহজ শোনায়, ততটা কিন্তু নয়। আসল চ্যালেঞ্জটা তো ওখানেই শুরু। মঙ্গল কিন্তু মোটেই কোনো স্বর্গরাজ্য না। এটা এমন একটা প্রতিকূল পরিবেশ যা মানুষের টিকে থাকার ক্ষমতার একেবারে শেষ পরীক্ষাটা নিয়েই ছাড়বে। প্রথমেই আসা যাক অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের কথায়। মঙ্গলের বায়ুমণ্ডল এতটাই পাতলা যে এটা পৃথিবীর বায়ুমণ্ডলের মাত্র 1%। তার মানে ওখানে শ্বাস নেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। আর এই পাতলা আবরণটা মহাকাশের খতরনাক রেডিয়েশন থেকেও আমাদের বাঁচাতে পারবে না। আর যেটুকু বায়ুমণ্ডল আছেও, তার 95 হল বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। সোজা কথায়, স্পেস স্যুট ছাড়া ওখানে গেলে 15 সেকেন্ডের মধ্যে জ্ঞান হারানো আর মিনিট 2 মধ্যে মৃত্যু একেবারে নিশ্চিত। এরপর হলো সেখানকার তাপমাত্রা। হাড় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা। মঙ্গলের গড় তাপমাত্রা হল -60 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায়, এটা অ্যান্টার্কটিকার চেয়েও ঠান্ডা। আর রাতের বেলা তো কথাই নেই, তাপমাত্রা -125 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এই ঠান্ডায় যে কোনো মেশিনপত্র জমে অকেজো হয়ে যেতে পারে। তবে সবচেয়ে বড় বিপদগুলোর একটা হলো রেডিয়েশন। আমাদের পৃথিবীকে যেমন একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচিয়ে রাখে, মঙ্গলের কিন্তু সেরকম কোনো সুরক্ষা বর্ম নেই। এর ফলে সেখানে মারাত্মক রেডিয়েশনের কারণে ক্যান্সারের ঝুঁকি অনেক অনেক বেশি। তো সমস্যা তো অনেকগুলো জানা গেল, তাই না? ভয় পেয়ে গেলে কিন্তু চলবে না। এখন চলুন দেখি এই সব সমস্যার সমাধানগুলো কি হতে পারে। কিভাবে টেকনোলজি আর মানুষের বুদ্ধি দিয়ে এই কঠিন পরিবেশে টিকে থাকা সম্ভব। এর মূল আইডিয়াটা হলো ইন সিটু রিসোর্স ইউটিলাইজেশন বা সংক্ষেপে ISRU। এর মানে কি? মানে হলো পৃথিবী থেকে সবকিছু বয়ে নিয়ে যাওয়ার বদলে মঙ্গলে যা পাওয়া যায় সেটাকেই কাজে লাগানো। একবার ভাবুন, পৃথিবী থেকে 1 কেজি জিনিস মঙ্গলে পাঠাতে খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার। তো ISRU ব্যবহার করে আমরা যদি পানি, অক্সিজেন, এমনকি রকেটের জ্বালানিও মঙ্গলেই বানিয়ে ফেলতে পারি, তাহলে খরচ আর নির্ভরতা দুটোই কিন্তু অনেক কমে আসবে। যেমন ধরুন, বাড়ি বানানোর কথাই ধরা যাক। একটা দারুণ প্ল্যান হলো মঙ্গলের রোবোটিক 3D প্রিন্টার পাঠিয়ে দেওয়া। এই প্রিন্টারগুলো কি করবে? ওরা মঙ্গলেরই মাটি, যেটাকে বলে রিগোলিথ, সেটা ব্যবহার করে মাটির নিচে থাকার জায়গা বানাবে। মাটির নিচে থাকলে কি হবে? রেডিয়েশন আর ভয়ঙ্কর তাপমাত্রার হাত থেকে দুটো থেকেই কিন্তু দারুণ সুরক্ষা পাওয়া যাবে। এরপর আসা যাক সবচেয়ে জরুরি জিনিসটায়, পানি। আর এখানে একটা দারুণ খবর আছে। মঙ্গলের 2 মেরুতে আর মাটির নিচে প্রচুর পরিমাণে বরফ আছে। তো প্ল্যানটা হলো ড্রিল করে সেই বরফ বের করে আনা হবে, তারপর সেটাকে গলিয়ে আর পিউরিফাই বা পরিশোধন করে পান করার জল, চাষবাসের জল, এমনকি সেই জল ভেঙে অক্সিজেনও তৈরি করা সম্ভব হবে। কিন্তু খাবারের কি হবে? মঙ্গলের মাটিতে সরাসরি চাষ করা যাবে না, কারণ ওখানকার মাটি বেশ টক্সিক বা বিষাক্ত।
তো সমাধান কি? সমাধান হলো হাইড্রোপনিক্স, মানে মাটি ছাড়াই বিশেষ এক ধরনের জলে গাছের দরকারি পুষ্টি মিশিয়ে ফসল ফলানো হবে। আর এই টেকনোলজিটা কিন্তু নতুন কিছু না, এটা অলরেডি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সফলভাবে ব্যবহার করা হচ্ছে। তো বেঁচে থাকার ব্যবস্থা তো হলো, কিন্তু শুধু কোনো মতে টিকে থাকাই তো শেষ কথা নয়, তাই না? আসল লক্ষ্যটা আরও অনেক বড়, মানব সভ্যতার একটা নতুন শাখা তৈরি করা। অবশ্যই এটা একটা লম্বা সময়ের পরিকল্পনা। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো 2030-এর দশকে প্রথম মানুষ মঙ্গলে পা রাখবে, আর এই শতাব্দীর শেষের দিকে ভাবা যায় হয়তো সেখানে একটা স্বয়ংসম্পূর্ণ শহরও তৈরি হয়ে যাবে। আর একদম চূড়ান্ত স্বপ্নটা কি জানেন? সেটা হলো টেরাফর্মিং, মানে কয়েকশো বা কয়েক হাজার বছর ধরে ধীরে ধীরে মঙ্গলের পুরো পরিবেশটাই বদলে দেওয়া, এমনভাবে বদলে দেওয়া যাতে ওটা আমাদের আরেকটা পৃথিবীতে পরিণত হয়। কিন্তু এর সাথে আরও কিছু বড় বড় প্রশ্নও চলে আসে, যেমন মঙ্গলের প্রথম কলোনিটা চালাবে কে? আইন কানুন কি হবে? কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী মঙ্গল গ্রহ কিন্তু কোনো একটা দেশের সম্পত্তি নয়। তাহলে সেখানকার শাসন ব্যবস্থা কেমন হবে? এটা কিন্তু বেশ জটিল একটা প্রশ্ন। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ভাবুন তো, যারা মঙ্গলে জন্মাবে আর বড় হবে তারা দেখতে কেমন হবে? মঙ্গলের গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ কিন্তু পৃথিবীর মাত্র 38%। তো প্রজন্মের পর প্রজন্ম ওখানে থাকার ফলে মঙ্গলের মানুষ কি আমাদের থেকে শারীরিকভাবে আলাদা হয়ে যাবে? এটা কিন্তু হতে যাচ্ছে মানব বিবর্তনের এক নতুন অধ্যায়। শেষ পর্যন্ত মঙ্গল গ্রহে বসতি গড়াটা শুধু একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ নয়, এটা আসলে মানুষের অজানাকে জানার আর সীমানাকে ছাড়িয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছা, তারই একটা প্রকাশ। এটা মানব সভ্যতার যাত্রাপথের পরবর্তী ধাপ, আর আমরাই সেই প্রজন্ম যারা হয়তো পৃথিবী কেন্দ্রিক সভ্যতা থেকে একটা মাল্টিপ্ল্যানেটারি